প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিশ্বহোক লেখকের এই ওয়েবিনার আড্ডায় আমি আরেফিন মজনু, আপনাদের সঞ্চালক। আজকে আমাদের সাথে একজন গুণী মানুষ রয়েছেন। বিশ্বহোক লেখকের এই ওয়েবিনার আড্ডায় তিনি আমাদের সাথে যুক্ত হবেন সাহিত্য বিষয় আড্ডা দিতে। তিনি হচ্ছেন মালিহা তাবাসসুম, সঙ্গীত শিল্পী, আরজে এবং লেখক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রো, বাট ইন্ট্রোটা একটু রিভার্স হলে ভালো হতো। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ আ রাইটার, অথর। সো এটা ফার্স্টে, বাকিগুলো আমার শখ, যে স্টুডেন্ট লাইফের শখ। আমার কোনো ইচ্ছা নাই যে প্রফেশনালি সেই সেগুলোকে আমার অকুপেশন হিসেবে নেওয়ার। সো হচ্ছে, লেখক পরিচয়টা প্রথমে দিলেই খুশি হতাম বেশি। তো একজন মেডিকেল স্টুডেন্ট, লেখক এই হিসেবে আর কি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সবাইকে ওয়েলকাম করছি। আর আশা করি আজকে খুব ভালো একটা আড্ডা হবে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইনশাল্লাহ। আপু, লেখকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য বা আমাকে ওয়েলকাম করার জন্য, ইনভাইট করার জন্য। আর যারা দেখছে সবাইকে আহ পুরো লাইফটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। দারুণ একটা আড্ডা হবে। আপু, আপনার কাছে আসবো তার আগে এই মুহূর্তে আমাদের সাথে বিশ্বহোক লেখকের এই ওপেনিং আড্ডায় দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী মানুষ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। হুম। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকে লাইভটি শুরু করছি। আপু, এই জি। মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমি জানি যে আপনি খুব ভালো একজন লেখক এবং খুব ভালোভাবে লেখেন, যে আপনার অসংখ্য পাঠক রয়েছে এবং এবার হুম। বইমেলাতে যে আপনার বইটি বের হচ্ছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা। এবারের বইমেলায় আমার একটা প্রথম এক্সপেরিমেন্টাল কাজই বলবো, কিন্তু এই বইটাতে আমার অসম্ভব শ্রম জড়িয়ে আছে, নিরন্তর পরিশ্রম, প্রায় 8 মাস 9 মাস দীর্ঘ কোয়ারেন্টাইনের পুরোটুকুকেই আমি এই বইয়ের পেছনে ইনভেস্ট করেছি। এটা একটা মেডিকেল থ্রিলার, এবং এখানে আমি আমার জানা মতে প্রথম অফিসিয়াল ফরেন্সিক ইনভেস্টিগেটর একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করেছি। এখন আমি চেষ্টা করেছি, এখন জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো একজন অফিসিয়াল ফরেন্সিক ইনভেস্টিগেটর এবং মেডিকেল থ্রিলার, যেহেতু এটা ফরেন্সিক রিলেটেড একটা থ্রিলারই হতে চলেছে, তো এর সাথে এখানে বেশ কিছু মেডিকেল ফেনোমেনা, সারোগেট মাদার, তারপরে হচ্ছে আপনার ডিপ্রেশন, ক্রনিক ডিপ্রেশন, তারপর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিছু মেডিকেল টার্ম খটমটে শোনাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছি জিনিসটা পাঠকদের কাছে তাদের এমন ভাবে যুক্তিগ্রাহ্য করে তুলতে, যাতে তাদের কাছে খটমটে নামগুলো আসলে তাদের বোধগম্য হয়। সেভাবে করেই লেখার চেষ্টা করেছি। এবং এটা একটা ফিকশন, থ্রিলার ফিকশন। সো এটা বলা যায় যে আমি, মানে এটা আমার প্রথম একটা এক্সপেরিমেন্টাল কাজ, এবং আমি চাই যে মানটা যাতে শতভাগ বজায় থাকে এটারই চেষ্টা করেছি। তো হোপফুলি সবাই খুব এনজয় করবে। খুব ইন্ট্রিগিং একটা থ্রিলার হবে, এতটুকুই আর কি আমি পাঠকদের বলবো, যে আপনারা পড়ুন, নতুন লেখকদের উৎসাহিত করুন, এবং অবশ্যই আমার নতুন যে উপন্যাসটা আসতে চলেছে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, বাংলায় হীনমন্যতা, তো এটা সবাই পড়বেন এবং আমাকে আপনাদের ফিডব্যাকটা জানাবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি যতদূর সম্ভব জানি যে মেডিকেল স্টুডেন্টরা প্রতিনিয়ত ব্যস্ত থাকে, সেটা পড়াশোনায় সব সময় সময় দিতে হয় তাদেরকে, কিন্তু এই সময়ের মাঝে আপনি কি করে লেখালেখির মধ্যে সময় পান? আচ্ছা। আহ প্রথমে বলে রাখি, আমি খুব ছোটবেলা থেকে কিন্তু একজন মাল্টিটাস্কার, মানে আমি একসাথে অনেকগুলা কাজ করতে পারি। তো এটা আমার, আমি জানি না, মানে এটা অনেকে হয়তো বলে যে ইট সাউন্ডস লাইক ইউ ওয়ান ওন্ডার উইমেন অর সামথিং লাইক দ্যাট। আমি বলি যে হ্যাঁ, ইচ্ছা থাকলে আসলে উপায় হয়, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার মাস্ট বি আ ওয়ে। সো ব্যস্ত থাকতে হয়, কিন্তু ওই যে আমার এনভায়রনমেন্ট, আমি বাসায় থাকি, হোস্টেলে থাকি না, আমার মানে যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, ওটা অতটা, মানে ওটা নিয়ে অতটা প্যারা খেতে হয় না। আব্বু আম্মু অনেক হেল্পফুল, আমার ফ্রেন্ডরা হেল্পফুল, তারাও হেল্প করে, বা যে কোনো মোমেন্টে পড়াশোনা রিলেটেড সবকিছুতে হেল্প করে। সো যতটুকু একটু প্যারা খাই এতটুকু আসলে, মানে আমার বেসিক জিনিসটা কি, যে আমি চাই আমার ভার্সিটি লাইফের একটা পূর্ণ
মানে কি বলবো, ভার্সিটি লাইফটাকে পুরো দমে উপভোগ করতে চেয়েছি। এবং আমি খুব ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আমার বাংলাদেশের যে লাইক গোয়েন্দা সাহিত্য বা, এটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা মানে জনরা। অনেকে তো গোয়েন্দা সাহিত্যকে সাহিত্য বলতে চায় না, কিন্তু আলটিমেটলি শীর্ষেন্দু, সত্যজিৎ রায়, তাদের যে চরিত্রগুলোর জন্য তারা অমর, সেগুলো কিন্তু আলটিমেটলি গোয়েন্দা সাহিত্যই। হ্যাঁ। সো হচ্ছে এটা অনেকে স্বীকার করতে চায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সাহিত্যটা পৃথিবীর সব ধরনের সাহিত্যের মধ্যে খুব এলিট একটা সাহিত্য। সো আমি ছোটবেলা থেকে চেয়েছি যে এটা নিয়ে আমি কাজ করব, এবং আমার মাথায় সবসময় অনেক রকম থট ঘুরপাক খেতে থাকতো। তো সেগুলো এক্সিকিউট করা আমার মনে হচ্ছে বেস্ট মোমেন্টটা আমার টোয়েন্টিজ বা আর 19 থেকে শুরু করে 19, 20, 21, 22 এই বছরে আমার যে উদ্যমগুলো থাকবে, 25-এর পর কিন্তু সেটা আমি পাবো না। তখন একটা ক্যারিয়ার প্রেশার থাকবে, পাশ করার পর আর কিছু যে একটা থাকে না, একটা মিড এইজ ক্রাইসিস। বিফোর রিচিং দ্যাট মিড এইজ ক্রাইসিস, আই ওয়ান্ট মাইসেলফ টু রিচ at a at such a peak that I can be inspiring ফর আদার স্টুডেন্টস যারা পার্সু করতে চায় পাশাপাশি একটা সাইড ক্যারিয়ার, বা যারা জিনিসটাকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবেসে আসে সাহিত্যকে। সো এইগুলো মিলে আমার এত আর্লি স্টার্ট করা, এবং একটু মাল্টিটাস্কার দেখে আমার এখনো পর্যন্ত খুব বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, আলহামদুলিল্লাহ সোফার। আর এভাবে আর কি চাই যে বাকি দুইটা প্রফ আল্লাহর রহমতে যাতে পাশ করে ভালোভাবে ক্যারিয়ারটা ফিক্স করতে পারি, এবং একই সাথে আমার লেখালেখার ক্যারিয়ারটাও ব্যালেন্স করতে পারি। সেই দোয়াটাই আর কি সবার কাছে চাই। ফি আমানিল্লাহ। লেখক পরিবার থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, যাতে আপনি ধন্যবাদ। আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আপনার কাছ থেকে ধন্যবাদ। অনেক কিছু শেখার আছে আমাদের। না হলে একটা হুম। মানুষ একাধারে যিনি ডাক্তার, আবার আর যে তিনি আবার সঙ্গীত শিল্পী, সেই সুবাদে আবার তিনি একজন লেখক, অসম্ভব সেই গুণী, তো, এত এত লেখক বড় অ্যাকচুয়ালি পাওয়া। আমার ইচ্ছা। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল, ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার একটা খুব সুন্দর একটা ড্রামা থ্রিলার দেখি জি বাংলায়। ড্রামা থ্রিলারটা ছিল, মানে জি বাংলার সব ফালতু সিরিয়ালের মাঝে ওই একটাই থ্রিলার সিরিয়াল ছিল। খুব ছোট ছিলাম, 4-এ পড়তাম মোস্ট প্রবাবলি। ছিল যে এরকম একটা প্লট তো আমিও লিখতে পারি ওই ছোটবেলায়। তখন থেকে আমার একটা ড্রিম ছিল যে আমি যখন বড় হব আমি অনেক সুন্দর 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 গল্প লিখবো। সো ওই ছোটবেলার ইচ্ছাটা লালন করেছি, পরে আস্তে আস্তে গানও শিখেছি। আল্লাহর রহমতে গানের গলাও খারাপ ছিল না। সবকিছু মিলিয়ে আর কি পরে যখন দেখলাম ভার্সিটি লাইফে এসে গেলাম, সব এক্সিকিউট করতে শুরু করলাম। তো এন্ড সোফার আমি ফিডব্যাক পাচ্ছি ভালো মানুষের থেকে। এটাকে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, এই আর কি। এই তো, আপনি গান করেন, কখনো কি আপনার নিজের লেখাগুলো আবৃত্তি করা হয়েছে? হ্যাঁ, আমি কবিতা লিখতাম, 9-10-এ লিখতাম, এখনো মাঝে মাঝে লিখি। এবং আমি জাতীয় পর্যায়ে আবৃত্তিতে পুরস্কার প্রাপ্ত 2015 সালে। আমি আবৃত্তিটা খুবই ভালো, আমি কখনো সেকেন্ড হইনি, অল টাইম ফার্স্ট হই। গানে তো একবার সেকেন্ড হইছি, বাট আবৃত্তিতে মানে আই নো অন দ্য বেস্ট। সো এই জন্য হচ্ছে আমি মানে সবগুলো শিল্প সাহিত্যের জনরাই পদচারণা আছে। সো আবৃত্তি করা হয়েছে, আমার নিজের স্বরচিত আবৃত্তিও করা হয়েছে। আবৃত্তি জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস, এবং এটা আমাকে সুন্দর করে কথা বলার ক্ষেত্রে একটা আহ, মানে একটা হচ্ছে কি বলবো, একটা অনুঘটক হিসেবে কাজ করে আবৃত্তির। কারণ আমার প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে প্রেজেন্টেশন, বাচন ভঙ্গি, শব্দ চয়ন সবগুলো পরিশীলিত হয়েছে। এবং কারণ টেলিভিশন ডাবিং এ অনেক ইজিলি চান্স পেয়েছি। তো এভাবে আর কি সাইট মানে আবৃত্তিটা কি, এটা একটা মানুষের কথা বলা যে একটা শিল্প। আবৃত্তি শিল্পীরা সেই শিল্পিত মাধ্যমে সব থেকে বেশি অগ্রগণ্য। তারা অনেক সুন্দর গুছিয়ে কথা বললে। সো আবৃত্তিটা আমাকে একটা কথা বলার একটা শক্তি দেয়, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স দেয়, যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। তো এই জন্য আমি আবৃত্তিটাকে পার্সোনালি পছন্দ করি। লেখালেখি একটা জনরা, আবৃত্তি আরেকটা জনরা, কখনো একটার সাথে একটা গোলাবো না। বাট হ্যাঁ, আবৃত্তিটা খুব পছন্দের একটা জনরা আমার, কারণ এটা আমাকে মানে কথা যে একটা শিল্প বা কনভারসেশন, এই শিল্প, এই শিল্পের একজন শিল্পী হিসেবে পরিচিত হওয়ার সুযোগটা দেয়। সো এটা আমার অনেক পছন্দের একটা কাজ, আবৃত্তি করা। আপু, আপনার কাছে আসবো তার আগে অসংখ্য পাঠক আমাদেরকে কমেন্ট করতেছে, কমেন্ট নেওয়া উচিত মনে হচ্ছে। কথার হুম। পাশাপাশি যদি আমরা একটি দুটি করে কমেন্ট নেই তাহলে বেশ ভালো হয়। ইতিমধ্যে আমাদের সাথে একজন জয়েন করেছেন প্রিয় ভাই অন্তলার রাজি। তিনি আমাদের অ্যাডমিন পরিচালক, মানে লেখক পরিচালক, প্রতিনিয়ত পরিচালনা করে থাকে। অসম্ভব ভালো একজন কবি, খুব ভালো লেখে। তিনি একটি কমেন্ট করেছে যে আপুর কাছ থেকে আবৃত্তি শুনতে চাচ্ছি। আবৃত্তি, আবৃত্তি না গান, কোনটা ভেবে বলেন, যে কোনো একটা শোনাবো।
না, আপনার কাছ থেকে দুটোই শুনবো, একটি একটি করে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কথা বলার ফাঁকে ফাঁকে আবৃত্তিটা করি, মানে হচ্ছে আহ, হুট করে, মানে একটু পরে করি আর কি, কথা বলতে থাকি তারপর করবো, আমি করবো, কথা দিচ্ছি, আবৃত্তিও করবো গানও করবো অবশ্যই। ওকে, ফাঁকে ফাঁকে। আপু তাহলে আপনি প্রথমে আবৃত্তি শোনান। এখনই? জি। আচ্ছা, আমি লিরিকটা একটু খুঁজে নেই, আমি একটা লিরিক খুঁজতেছি। ওকে, ঠিক আছে, জীবনানন্দের এখন খুঁজে নিন। আগের একদিন, এটার থেকে একটু কিছু আমি এটা, এই কবিতাটা আবৃত্তি করেছি, আরেকটাও করেছিলাম। এটার জন্য প্রথম পুরস্কার পেয়েছিলাম মেডিকেল পরিবারে, মানে 50,000 জন সদস্যের একটা গ্রুপ প্রায়। সো 8 বছর আগের একদিন, জীবনানন্দ দাশ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজিয়ে আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তার। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, কয়েকটি প্রভাতের ইশারা, অনুমে উষ্ণ অনুরাগে। টের পায় যুধচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন, যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছি ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে, একা, একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার? জানায়নি কি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, এই সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গোমতে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবুও মৃতের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় না। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাত। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মনরের মধু দিয়েছে জানিতে, হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে।
অনেক সুন্দর আবৃত্তি করেছেন প্রিয় আপু, বেশ থ্যাংক ভালো। ইউ। আসলে না শুনলে মিস করতাম যে আপনি এত সুন্দর করে গুছিয়ে আবৃত্তি করেন, যে দেখেই আপনার ফ্যান হয়ে গেছি। ধন্যবাদ। তবে মানতে হবে যে আপনি অনেক সুন্দর গান করেন, আপনার গানও শুনবো। তবে ইতিমধ্যে আমাদের সাথে অনেক পাঠক রয়েছে যাদের কমেন্ট গুলো নেওয়া উচিত। তানভীর সিদ্দিকী তোহাহা, তিনি একজন লেখক এবং আবৃত্তিকারক। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গত লাইভে, তার সাথে আমার লাইভ ছিল না। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম মালিহা আপু, কেমন আছেন? বিশ্বের ভালো আছি। বইমেলায় আপনার সাথে দেখা হয়েছিল। মজনু ভাইয়া ভালোবাসা নেবেন, অনেক অনেক ভালোবাসা। প্রিয় কবি এবং আবৃত্তিকারক, ভালোবাসা রইল প্রিয় ভাই। আপু, এবার যে বইমেলায় আপনার যে বইটি বের হচ্ছে, সেই বইটির সম্পর্কে আমাদেরকে একটু বলুন, আমরা একটু জানতে চাই যে ওখানে কতগুলো কবিতা রয়েছে এবং সেটা কি কবিতা না কোনো গল্প? না না, কবিতা না তো, আমি তো বললামই এটা একটা থ্রিলার, মেডিকেল থ্রিলার। সো একটু পোয়েটিক ফ্লেভার আমি পছন্দ করি, সো এখানে পোয়েটিক কিছু ভাইব আছে। এবং এটা একটা মেয়ের জীবনকে কেন্দ্র করে আবর্তিত, যেই মেয়েটার ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, এবং তার চেহারা বা বডি শেমিং, বুলিং, উচ্চতা, ওজন, গায়ের রং, এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি বুলিং এর শিকার হচ্ছে। সোশ্যাল মিডিয়া বুলিং তো খুব একটা নর্মাল ন্যাচারাল ফেনোমেনা হয়ে গেছে এখনকার যুগে। কিন্তু একই সাথে সে ছোটবেলা থেকে এরকম বুলিং এর শিকার হতে হতে ভেতরে ভেতরে তার কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এটা একটা হতাশা, একটা ক্রনিক একটা ডিপ্রেশন। তো এরকম একটা মেয়ে প্রধান চরিত্র, মানে সবাই টিপিক্যাল খুব সুন্দরী একটা নারীকেই যে প্রধান চরিত্র বানায়, সেই স্টেরিওটাইপ থেকে আমি বের হয়ে আসতে চেয়েছি এই উপন্যাসটার মাধ্যমে। এবং একই সাথে আমার উদ্ভাবিত প্রথম একটা ফরেন্সিক, মানে আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ফরেন্সিক অফিসিয়াল ইনভেস্টিগেটর ক্যারেক্টার নেই। কেউ যদি জানে আছে আমাকে মানে ইনফর্ম করলে ইনবক্সে আমি খুশি হব। তো আমি চেষ্টা করেছি যে এরকম একটা অফিসিয়াল ফরেন্সিক ইনভেস্টিগেটর চরিত্র, একজন ডাক্তার কাম গোয়েন্দা, হ্যাঁ মানে অফিসিয়াল ইনভেস্টিগেটর ফরেন্সিক। সো এই ফরেন্সিক কিছু কিছু ট্রিক্স আছে আমার বইয়ে, টোটকা ট্রিক্স ছোট ছোট, এবং পয়জন প্রয়োগ করে কিভাবে মানে এখানে হিউম্যান সাইকোলজি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মানে ডিপ্রেশন, সাইকিয়াট্রি, তারপর সারোগেট মাদার, এই জিনিসটার উল্লেখ আছে। তো আমি অনেক পরিশ্রম করেছি, প্রচুর পরিমাণ বই পড়তে হয়েছে, প্রায় 16-17টার মতো, অনেক মুভি, অনেক ওয়েব সিরিজ দেখে তারপর চেষ্টা করছি কমপ্লিটলি মৌলিক একটা গল্প মাথার মধ্যে সাজাতে। এবং টাইপ স্টোরি টেলিংটা হয় এটা শেখার জন্য আমাকে অনেক বই পড়তে হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছি যে প্লটটা যাতে সম্পূর্ণভাবে মৌলিক হয়, এবং সর্বোচ্চ আহ, কি বলবো নিশ্চিত করার এই মৌলিকতা। সো হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। 21শে বইমেলা অন্বেষা প্রকাশন থেকে আসছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, আমার তৃতীয় উপন্যাস এবং প্রথম মেডিকেল থ্রিলার। এবং এখানে যে ফরেন্সিক ক্যারেক্টারটা আমি উদ্ভাবন করেছি, সেটার নাম আমি ঠিক করেছি আবরার ফাহাদ, বুলেটের শহীদ আবরার ফাহাদের নামটাকে শুধুমাত্র স্মরণ করে রাখার জন্য, এবং উৎসর্গ করেছি তাকে। অনেক সুন্দর আপু, শুনে বেশ ভালো লাগলো। আপু, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন কি? আমি একদমই ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপু, আমি আসতেছি। তার আগে আপনি কন্টিনিউ করতে থাকেন কথা, আমি আসতেছি। হুম, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে কি? আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার কথা একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। তো হ্যালো, এখন? এতক্ষণ তো শোনা হ্যাঁ আপু, যাচ্ছিল, শোনা এখন? যাচ্ছে, তবে একদমই আস্তে আস্তে। যাই হোক, আসলে আজকের লাইভটি মনে হচ্ছে একটু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী, যেহেতু কোনো কিছু করার নেই আমাদের। আপু, আচ্ছা আচ্ছা, এখন এই মুহূর্তে একটি গানে চলে যাই, আপনার মিষ্টি কণ্ঠে একটি গান শোনা শুনবো। শোনা যাচ্ছে কি? মানে গেলে তো আমি কন্টিনিউ হ্যাঁ আপু, করবো, আর শুনতে না পাচ্ছি, বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো গানে যাব, তাই তো? এখন তো করোনা, সবাই মানে মোটামুটি ঘরের মধ্যেই বন্দি, খুব ফেস্টিভ ভাইব নাই।
কি ধরনের গান শুনতে চান বলেন, পাঠকদের ফিডব্যাক নেন, কোন আপনার টাইপের গান যেটা ভালো লাগে, আপনার পাঠকদের পছন্দ মতো যে গানটা ভালো লাগে সেটা আপনি আমাদেরকে শোনাবেন, আপনার কাছ থেকে আমার আমরা গান শুনবো। আমার তো অনেক ধরনের গানই পছন্দ, এখন কোন ধরনের ওকে। গান পাঠকটা শুনতে চাচ্ছে একটু জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি একটা প্রিয় গান করি আমার। এই ওকে। পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, চেষ্টা করছি করার। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে, তবু তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তোকে তারে চায় কি না চায়, তবু তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তোকে তারে চায় কি না চায়, ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত না কথা গোচরে, কত না কথার অগোচরে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে। সত্যি অপূর্ব, অনেক সুন্দর আপু, আপনার কণ্ঠে জাদু আছে। আজকে অনেক কিছুই জানতে পারলাম আপনার কাছ থেকে, যদি লাইভে না আসতেন তাহলে হয়তোবা অনেক কিছু অজানা থেকে যেত। সবকিছু মিলেই অসাধারণ, বেশ ভালো লাগলো। তো এবার বইমেলাতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের লেখক পরিবার থেকে 16 ডানার পাখি নামে একটি বই বের হতে যাচ্ছে। অলরেডি পাণ্ডুলিপি জমা দেওয়া হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই বইটি হাতে পাবো। যদি আমাদের করুণাময় যদি আমাদেরকে সহায় হন, অবশ্যই সম্ভব। বইমেলাতে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অবশ্যই, এই লেখক পরিবার নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের লেখক পরিবারের আমি দেখলাম কয়েকদিন আগে, মানে অনেক অলরেডি অনেক সাড়া ফেলে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কিছু লাইভ, এবং এবং প্রত্যেকের এত সক্রিয় অংশগ্রহণ, এত সুন্দর সুন্দর প্রতিভাবান ব্যক্তি, তারা প্রত্যেকে তাদের পদচারণায় মুখর, এত মানে অনলাইন ভিত্তিক। এছাড়া আপনাদের মানে রিয়েল লাইফেও আপনাদের অনেক রকম কন্ট্রিবিউশন দেখলাম, সাহিত্য পৃষ্ঠপোষকতায়, সাহিত্যকে দেশের প্রতিটি আনাচে কানাচে সাহিত্য প্রেমীদের কাছে তার পছন্দের বই পৌঁছে দেওয়া, এবং লেখক পাঠকের মধ্যে একটা সমন্বয় সাধন করা, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা উদ্যোগ, এবং আপনাদের এই উদ্যোগটাকে আমি স্বাগতম জানাই, এবং উত্তরোত্তর আরো অনেক বেশি সমৃদ্ধ হোক, আপনাদের পেজটা এক লক্ষ থেকে কোটিতে পৌঁছাক, লাইক এবং রিচ। এখন যেহেতু অনেক কিছু অনলাইন বেসড, আমাদের একটু অনলাইন স্ট্র্যাটেজিক হতে হবে অনলাইনেও। তো সবকিছু মিলায় আমি চাই যে আপনাদের সম্পূর্ণ সমৃদ্ধি এবং খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, যাতে এই বই মেলায় আমি পাঠকদের মন জয় করতে পারি, এবং ইনশাল্লাহ যাতে করে বাংলাদেশের গোয়েন্দা সাহিত্য নিয়ে কাজ করতে চাই, তো এখানে একটা নতুন ধরনের বিপ্লব যাতে ঘটাতে পারি, এইটার জন্য সবাই পাশে থাকবেন, পড়বেন, উৎসাহিত করবেন, ভুল ধরিয়ে দিবেন, এই তো, সমালোচনা করবেন, ভালো লাগলে সেটাও জানাবেন, এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপু, বেশ ভালো লাগলো। আমরা লাইভটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ইচ্ছে ছিল আপনার সাথে পুরো 1 ঘন্টা লাইভে আড্ডা দিব সাহিত্য বিষয়ে, কিন্তু একটু সমস্যার কারণে লাইভটি খুব দ্রুত শেষ করতে হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী।
যদি উপরওয়ালা তৌফিক দান করে অবশ্যই আমরা আবারও লেখক অফিসিয়াল পেজ থেকে সরাসরি লাইভে আসবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে, সমস্যা নেই। আর হচ্ছে সবাইকে শুভকামনা যাচ্ছে, এবং অবশ্যই আমার বইটি পড়বেন, সংগ্রহ করবেন, জানাবেন। ইনফিরিয়রিটি কমপ্লেক্স মেডিকেল থ্রিলার, অন্বেষা প্রকাশন থেকে আসছে। তো আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। পড়ে অবশ্যই জানাবেন, এবং আপনার বইটির জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। আমরা দোয়া করি যাতে পাঠক সবাই আপনার বইটি কিনে পড়ে, এবং বই যেহেতু কিনে পড়তে হয়, বই আসলে গিফটের জিনিস নয়, সেটাকে কিনেই অবশ্যই তারপর পড়তে হয়। আমার মনে হয় যে কাউকে গিফট করাটা আসলে একা পসিবল না, কারণ না। অনেকগুলো পাঠক রয়েছে, সবাইকে একটি একটি করে বই দেওয়া কোনো মতেই হ্যাঁ, সম্ভব হয় না। সেটাই সেটাই। এবং আপনারা বই যদি না কেনেন, তাহলে নতুন যারা লেখালেখি করছে তারা কিভাবে উৎসাহিত হবে? এই মানে এইটাকে করতে চায়, এই জিনিসটা প্রশ্ন করতে চায়, তারাই বা কিভাবে উৎসাহিত হবে? এবং এই জিনিসটা নিয়ে সুদূর প্রসারী উন্নয়নের জন্য চিন্তা যে করবে, তারা এটা নিয়ে যে ভাববে, তাদের অর্থনৈতিক স্বাবলম্বনেরও তো প্রয়োজন রয়েছে। তো আপনারা প্রত্যেকে সামান্য কিছু টাকা, হ্যাঁ, এমনও না আহামরি ও একটা বইয়ের দাম। সো হচ্ছে আপনাদের প্রত্যেকের উচিত নতুন লেখকদের উৎসাহিত করা, তাদের বই কেনা, মেলায় গিয়ে কেনা, অনলাইনে অর্ডার করা, কেনা, এবং দেশের সাহিত্যের মানটাকে বাড়ানো, সাহিত্য চর্চাকারীদেরকে যাতে তারা উৎসাহিত হয়, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেও যাতে মানুষ সাহিত্যের জগতের প্রতি আগ্রহী হয়, তারা এই জগৎ দিকে আসে এবং হাল ধরতে চায়, তাদেরকে তো আপনাদের ইন্সপায়ার করতে হবে। তো অবশ্যই নতুন লেখকদের বই টাকা দিয়ে কিনবেন, উৎসাহিত করবেন, যাতে তারা বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে, ইতিবাচক পরিবর্তন। তো অর্থনৈতিক স্বাবলম্বনের প্রয়োজন রয়েছে, বই ফ্রিতে দেওয়ার জিনিস না। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন একজন গুণী মানুষ, মালিহা তাবাসুম। তার কাছ থেকে তার মূল্যবান কথাগুলো শুনলেন। বিশ্বক লেখকের এই ওয়েবিনার আড্ডায় দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমি আপনাদের সবার সঞ্চালক আরেফিন মজনু। বিশ্বক লেখকের এই ওয়েবিনার আড্ডায় প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হই, দুটি কথা বলতে আসি। অবশ্যই এই মানুষটাকে সুযোগ দিবেন কথা বলতে, এবং ভালোবেসে সবসময় আগলে রাখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে লাইভটি দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।